হুম। তো আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাসে সলিউশন অফ নন লিনিয়ার ইকুয়েশন স্টার্ট করেছিলাম। তো আমরা অলরেডি বাইসেকশন মেথডটা কমপ্লিট করেছি। তো আজকে কয়েকটা মেথড দেখব এবং সাথে একটু ল্যাব নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা স্টার্ট করছি ফলস পজিশন মেথড দিয়ে। স্ক্রিনে কি বইটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। বইটা কি কেউ কিনেছো? আচ্ছা, এখানে একটা দেখো ফিগার আছে। এটা জাস্ট একটা কার্ভ আমরা আঁকলাম। তো আমার এখানে ইনিশিয়াল গ্যাস হচ্ছে x1 এবং x2। আচ্ছা, বাইসেকশন মেথড কি করে কে বলতে পারো? আমি দুইটা ইনিশিয়াল গ্যাস করলাম x1 এবং x2, তার জন্য রুটটা হচ্ছে ব্র্যাকেট, তার মানে হচ্ছে x1 x2 এর মাঝখানে আমার রুটটা আছে। বাইসেকশন মেথডে আমরা কি করেছি কার মনে আছে? জি স্যার, এরকম দুইটা ভ্যালু এক্স এর দুইটা ভ্যালু গেস করছি, তারপর ওইটা দুইটা ভ্যালুকে দুই দ্বারা ভাগ করছি, তারপরে পজিটিভ নেগেটিভ চিন্তা করে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমরা এখানে x1 x2 এর মিডল পয়েন্টটা বের করেছি। স্যার, তো ফলস পজিশনের সাথে এটার পার্থক্য হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে আমার সলিউশনটা, এই যে আমরা দুইটা ভ্যালু গ্যাস করলাম, তার কোনোটার দিকে হচ্ছে ক্লোজার। তো এই ফিগারটার দিকে একটু তাকালে তোমরা বুঝতে পারছো যে সলিউশনটা কার দিকে বেশি ক্লোজার, x1 এর কাছাকাছি না x2 এর কাছাকাছি? x1 এর কাছাকাছি স্যার। x1 এর কাছাকাছি। তো বাইসেকশন মেথড হচ্ছে এটা হচ্ছে কনসিডার করে না, সে হচ্ছে সবসময় দুই ভাগ করতে করতেই যাবে। মানে সলিউশনটা কার দিকে বেশি ক্লোজ সেটা তার ম্যাটার না, সে হচ্ছে দুই ভাগ করতে করতে একসময় হচ্ছে মানে এরর লেভেলের মধ্যে পেয়ে যাবে। তো ফলস পজিশনে যেটা করা হয় সেটা হলো যে আমার যেই দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দু কি x1 এ ফাংশনের যে মানটা এবং x2 তে ফাংশনের যে মানটা, তাহলে আমরা হচ্ছে এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, তাহলে এদের মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। তো এটা যদি করি তাহলে দেখা যাবে যে আমরা এই স্ট্রেট লাইনটা এর ভিতরে থাকবে এবং সলিউশনটা যেই দিকে আছে তার দিকে একটু বেশি হেলে যাবে। তো এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমরা হচ্ছে কি এই নতুন আমার অ্যাজাম্পশনটা x0টা হচ্ছে বের করতে পারবো। তো এরপরে আবার ঠিক একইভাবে ব্র্যাকেট করব, যে পরের বার দেখো x0 এর জন্য ফাংশনের মান কি পজিটিভ না নেগেটিভ? x0 এর জন্য ফাংশনের মান কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। তাহলে x2 এর জন্য ছিল পজিটিভ। তাহলে পরের বার হচ্ছে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আমরা আবার কি একটা স্ট্রেট লাইন, হ্যাঁ এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমরা আবার একটা স্ট্রেট লাইন করব। তো এর ফলে দেখা যাবে যে এটা রিলেটিভলি বাইসেকশন থেকে আরেকটু ফাস্টার ওয়েতে কনভার্জ হবে। তাহলে বেসিক আইডিয়াটা হচ্ছে এখানে যে বাইসেকশনে প্রতিবার দুই ভাগ করতো, তাহলে দেখা যায় যে আমার যদি এরকম থাকে একটা পয়েন্ট ধরো এখানে আর একটা পয়েন্ট ধরো এখানে, তাহলে প্রতিবার অর্ধেক অর্ধেক করে এইদিকে আসতে অনেক টাইম লাগবে, কিন্তু এটাতে হচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে কি সলিউশনের দিকে চলে আসা। আর যেহেতু এখানে আমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন সলভ করছি, এই যে এই দুইটার মাঝখান থেকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন সলভ করছি, এরপরে ফর্মুলাটা ডিফারেন্ট হবে। তো আমরা এখন দেখি যে ফর্মুলাটা কেমন।
আচ্ছা, তো দুইটা পয়েন্ট যদি আমার দেওয়া থাকে তাহলে ওই দুইটা পয়েন্টের মাঝখানে যে স্ট্রেট লাইন, এটা যদি x1 হয়, এটা যদি x1 y1, এটা x2 y2, তাহলে এদের মাঝখানে যে স্ট্রেট লাইন তার ইকুয়েশন কে বলতে পারো? স্ট্রেট লাইনে ইকুয়েশন লেখার পদ্ধতি কি? একটা বিন্দু আছে x1 y1 আর একটা বিন্দু হচ্ছে x2 y2, তাহলে এই দুই বিন্দুর মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইন গিয়েছে তার ইকুয়েশনটা কি? একজন একটু কষ্ট করে বলো। স্যার x minus x1 by x1 minus x2 equals to y1 minus y2, y1 minus y minus y1 by y1 minus y2. হ্যাঁ, অর্থ হচ্ছে আমার এখানে টার্ম x আর y হচ্ছে থাকবে, যেটা দিয়ে ইকুয়েশন ফর্ম হবে, আর বাকি সব তো আমি এখানে পাচ্ছি। জি স্যার। তো এটাকে এখানে এইভাবে লিখছে, fx2 মানে হচ্ছে বেসিক্যালি কি y2, আর fx1 মানে হচ্ছে কি x1 বিন্দুতে ফাংশনের মান, তার মানে হচ্ছে y1। তাহলে এটা হচ্ছে y2 minus 1 ডিভাইড বাই x2 minus 1, আর এখানে হচ্ছে y minus y1 ডিভাইড বাই x minus x1। তাহলে এটা হচ্ছে আমার সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখলাম। এখন লেখার পরে আমরা ওখানে দেখেছি যে আমার এরকম ছিল, তাই না? তাহলে এর মাঝখানে আমরা যখন যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে কি এখানে একটা বিন্দুতে হচ্ছে কি মিলিত হয়েছে। ধরো এই বিন্দুটাকে আমরা বললাম x0, এটা হচ্ছে আমার x1 y1 বা fx1 x1 fx1, আর এটা হচ্ছে x2 fx2, মানে fx1 fx2 কে আমরা y1 y2 বলতে পারি আর কি। আচ্ছা, এই যে বিন্দুটা x0 যেটা হচ্ছে আমার ইন্টারসেক্ট করছে, তো এটা যেহেতু x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে, তাহলে আমরা এখানে x = x0 ধরলাম, আর এই বিন্দুতে y এর মানটা কত? y এর মান 0 স্যার। y এর মান 0। তাহলে আমরা এই ইকুয়েশনে হচ্ছে এই দুইটা ভ্যালু x এর জায়গায় x0 লিখলাম আর y এর জায়গায় 0 লিখলাম, তাহলে হচ্ছে আমরা এরকম পাবো। এটাকে জাস্ট একটু সাইড চেঞ্জ করলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম হবে, x0 = x1 minus fx1 x2 minus 1 divided by fx2 minus fx1, এটা পাবো। তো এটাকেই বলা হয়েছে ফলস পজিশন মেথড। আচ্ছা, এটাকে ফলস পজিশন কেন বলা হচ্ছে? যে আমি শুরুতে x1 x2 দুইটা ভ্যালু ধরেছিলাম, যে দুইটা ভ্যালুতে হচ্ছে মেথডটা হচ্ছে কি সরি, যে দুইটা ভ্যালুতে হচ্ছে আমার সলিউশনটা ব্র্যাকেট করে। তো ওখান থেকে আমি নেক্সট বার হচ্ছে আরেকটা মান নিলাম, যেটাকে আমি বলছি যে এটার রুট, কিন্তু এটা তো আসলে এক্স্যাক্টলি রুট না, আমি তো আস্তে আস্তে এই জায়গাটায় আসতে হবে, তাই না? কিন্তু আমি এখানে হচ্ছে কি আমি একটা ধরলাম যে এই স্ট্রেট লাইনটা যেখানে ইন্টারসেক্ট করে এক্স অ্যাক্সিস কে, সেটাই হচ্ছে আমার রুট। তাহলে বেসিক্যালি কি এটা একটা ফলস রুট আমি ধরে নিলাম আমার কাজের সুবিধাতে, যদিও এই রুটটা আস্তে আস্তে ধীরে 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 এটার ক্লোজিং এ চলে আসবে। তো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফলস পজিশন মেথড। Since this method uses the false position of the root repeatedly, it is called false position method. অর্থ হচ্ছে এই যে আমি যে পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে সেটাকে আমি হচ্ছে কি ফলসলি ধরে নিলাম যে এটা হচ্ছে রুট, এবং এটাকে আস্তে আস্তে ট্রু রুটের ক্লোজে নিয়ে আসতেছি আমরা, এই জন্য এই মেথডটার নাম হচ্ছে ফলস পজিশন। তো এইটা বাইসেকশন মেথড কাছাকাছি, শুধু হচ্ছে যে আমার প্রতিবার নতুন যে এক্স এর ভ্যালুটা বের করছি, মানে সেই বের করার পদ্ধতিতে হচ্ছে ডিফারেন্স। বাইসেকশন ছিল খুব সহজ, আমার x1 x2 যে দুইটা আছে সেই দুইটাকে কি করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে বারবার হচ্ছে আমরা চেক করেছি। তো এখানে আমরা সাইন চেক করব, যে x1 x2 থেকে আমি x0 এর মান বের করলাম, এখন x0 এর সাইন এখানকার যেটার সাইনের সাথে সিমিলার হয়ে যাবে সেটা আমরা বাদ দিয়ে দিব। এখানে এটা পজিটিভ, এটা পজিটিভ, এই জন্য হচ্ছে এটা আমি বাদ দিচ্ছি। তো আমরা অ্যালগরিদমটা একটু দেখি। Decide initial values for x1 x2 and stopping criterion e, compute x0। এখানে একটু আগে যে ফর্মুলাটা পেলাম সেই x0টা করলাম। এখন
fx0 আর fx1 যদি আমি গুণ করি, অর্থাৎ হচ্ছে x0 বিন্দুতে ফাংশনের মান এবং x1 বিন্দুতে ফাংশনের মান, এটা যদি লেস দেন 0 হয়, তার মানে হচ্ছে কি x0 এবং x1 হচ্ছে কি অপোজিট সাইনে আছে। তাহলে আমি চেঞ্জ করব কোনটাকে? x2 কে। তাহলে x2 টা x0 দিয়ে চেঞ্জ হবে। আর যদি এটা না হয় তাহলে আমি চেঞ্জ করব হচ্ছে x1 কে, তখন x1 টা x0 দিয়ে রিপ্লেস হবে। তাহলে যেহেতু আমি এটা একটা প্রোগ্রামিং এর মধ্যে দিব, তাহলে আমার হচ্ছে ইনিশিয়ালি x1 x2 হচ্ছে ইনপুট নিব, প্রতিবার হচ্ছে কি x1 বা x2 এর যে কোনো একটা এই নতুন যে ভ্যালু x0 করেছি সেটা দিয়ে হচ্ছে কি রিপ্লেস হবে। তাহলে আমার এই সেম ইকুয়েশনটাই বারবার হচ্ছে কি ঘুরতে থাকবে। আমরা কখন থাকবো? if the absolute difference of two successive x0 is less than e, অর্থাৎ হচ্ছে এইবার যে x0 বের করেছি এবং পরের ইটারেশনে যে x0 বের করেছি বা আগের ইটারেশনে যে x0 বের করেছি তাদের ডিফারেন্স যদি আমাদের কি হয়, এরর লিমিট থেকে ছোট হয়, তখন হচ্ছে আমাদের লাস্ট যেই x0 টা আছে সেটা হচ্ছে আমার সলিউশন। আর না হলে আমরা কাজটা করতেই থাকবো। তো বাইসেকশনের মতো এটাও লিনিয়ারলি কনভার্জ হয়, তবে একটু ফাস্টার। বাইসেকশন থেকে এই মেথডটা রিলেটিভলি একটু ফাস্টার। তো একটা ম্যাথ করলে আমরা আর একটু ক্লিয়ার হবে। তো আমরা যেটুকু বলেছি এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা ফলস পজিশন মেথডের যে ফর্মুলাটা বের করেছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, একটু রেসপন্স করো, না এলে তো বোঝা যায় না যে আসো কি নেই। তাহলে এখানে মূল হচ্ছে যে আমাদের এই ফর্মুলাটা বের করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বাইসেকশন মেথডে ছিল জাস্ট সিম্পলি হচ্ছে কি x1 + x2 / 2। তো এখানে হচ্ছে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে এই ফর্মুলাটা বের করেছি, নতুন যেই আমাদের পয়েন্টটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে x² - x - 2 = 0। তাহলে এখানে x এর মান আমাদের বের করতে হবে। তো অনেক সময় হচ্ছে যে তোমাকে বলে দিবে যে এই রুটটা হচ্ছে এর মধ্যে আছে, 1 থেকে 3 এর মাঝখানে আছে। আর যদি না বলে তুমি র্যান্ডমলি গেস করতে হবে। তো গেস করার সময় চেক করে নিতে পারো যে এর জন্য হচ্ছে কি ব্র্যাকেট হচ্ছে কিনা। আর অথবা হচ্ছে এটা যদি পলিনোমিয়াল ইকুয়েশন হয় তাহলে আমরা ওই সার্চ ব্র্যাকেটে পড়েছি যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। তো আমরা প্রথমে দেখি x1 এর জন্য ফাংশনের মান কত। এখানে যদি আমরা 1 বসাই তাহলে কত পাই বলো দেখি? ওয়ান বসালে কত? -2 স্যার। এটা 1 হয়ে যায়, এটা -1 কেটে কেটে যাচ্ছে, তাহলে -2। আর আমরা যদি এখানে 3 বসাই তাহলে কত পাই? তাহলে 3² হচ্ছে 9, তাহলে 9 - 3 - 2 তাহলে 4। তাহলে একটা পেলাম হচ্ছে -2 আর একটা পেলাম 4। তাহলে অবশ্যই হচ্ছে কি এর মাঝখানে একটা রুট আমরা পাবো, যেহেতু আমাদের 1 এবং 3 মানের জন্য হচ্ছে কি সাইন হচ্ছে অপোজিট সাইনে আছে ফাংশনের মান। আচ্ছা, এখন দেখো আমরা কি করছি, এই ইকুয়েশনটা আমরা লিখলাম x0 = x1 - fx1 x2 - x1 / fx2 - fx1। তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে বসাই দিলাম, বসাই দিয়ে পেলাম হচ্ছে 1.6667। তো তোমাদের গত ক্লাসে বলেছি যদি আমরা দশমিকের পরে 2 ঘর অ্যাকুরেট রাখতে চাই তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে প্রত্যেকটা ক্যালকুলেশনে 4 ঘর করে নিতে হবে। এটা আরো বড় ছিল, মানে 66666 এরকম ছিল। যদি স্যার এটা তোমাদের কি রাউন্ডিং বেলো? স্যার এটা কি রাউন্ডিং বেলো নাকি যেটা আসছে ওইটা? এটা হচ্ছে এরকম আর কি 1.666, এটা চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমি 1 2 3 4 ঘর যেহেতু নিলাম, এটা যেহেতু 6 ছিল এটাকে 7 করে দিয়েছি। আচ্ছা স্যার, জি স্যার। ঠিক আছে, অর্থ হচ্ছে তোমার কোশ্চেনে যদি বলে দশমিকের পরে 2 ঘর রাখার জন্য তাহলে ডেফিনেটলি মিনিমাম 4 ঘর নিবে, আরো যদি বেশি নিতে পারো তো আরো ভালো। স্যার যদি 3 ঘর নিতে বলো স্যার তাহলে তুমি 5 ঘর নিবে মিনিমাম। আচ্ছা মানে তোমার কোশ্চেন যদি বলে যে মানে সলিউশনটাকে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত একুরেট রাখো, তাহলে তুমি অবশ্যই যে কোনো ইন্টারমিডিয়েট অপারেশনে
তার থেকে আরো 2 ঘর বেশি নিয়ে কাজ করবে। জি স্যার। স্যার এখানে তো বলে না মনে হয় না স্যার। এখানে এই জায়গায় এই মুহূর্তে বলি নাই কি, বেসিক্যালি এখানে আমি 2 ঘর ধরে সলিউশনটা করা আর কি, জি স্যার। এই জন্য 4 ঘর করে এখানে হিসাবগুলো দেখানো আছে। মানে তোমাদের যখন হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে দিবে, সাধারণত 2 ঘরে বেশি দেয় না, কারণ হচ্ছে পরীক্ষার তো তোমার একটা টাইমের ব্যাপার আছে। আর যখন তুমি কম্পিউটারকে দিবে তখন তো আমি অ্যাকুরেসি অনেক বেশি চাইতে পারি, কারণ তখন তো হ্যান্ড ক্যালকুলেশন তুমি করবে না। জি স্যার। জি স্যার। তখন এর মানটা যত আমি ছোট নিব তত হচ্ছে কি আমার নাম্বার অফ ইটারেশনটা বেশি লাগবে, তো সেটা তো আর তুমি করবে না, কম্পিউটার হচ্ছে বসে বসে করবে। তো পরীক্ষার সাধারণত 2 ঘরে বেশি পাবা না আর কি, তাহলে 2 ঘর ধরলে তুমি 4 ঘর ধরে করবে। আচ্ছা, এখন দেখো আমি এখন ফাংশন অফ x0 তে আমি মানটা নতুন করে বের করলাম, আর x1 এটা তো অলরেডি আছেই, তো এটাতে আমি পেলাম হচ্ছে কি একটা পজিটিভ ভ্যালু। তার মানে এখন আমরা কোন দিকে যাব বলো দেখি? এদিকে পজিটিভটা বাদ দিবে স্যার। হ্যাঁ, না না, মানে x0 আর fx1 এ গুণ করলে গুণফলটা পেলাম হচ্ছে পজিটিভ, তার মানে তারা দুইটা কি কিসে আছে? একই একই দিকে সাইনে আছে, কারণ লেস দেন 0 হলে আমি বুঝতাম যে কি অপোজিট সাইনে আছে। তাহলে আমাদের চেঞ্জ হবে কে? x1 স্যার চেঞ্জ হবে না x0 চেঞ্জ x0 হবে? x0 না, চেঞ্জ x0 দিয়ে রিপ্লেস করব। কাকে রিপ্লেস করব? আমরা x1 এর জন্য পেয়েছিলাম হচ্ছে নেগেটিভ সাইন, x2 এর জন্য পেয়েছি হচ্ছে পজিটিভ সাইন, আর x0 এর জন্য কিন্তু এখন আমি আর সাইন বের করিনি, তাই না? আমি কি বের করলাম? x0 আর fx1, x0 এবং x1 হচ্ছে সেম সাইনে, তার মানে হচ্ছে কি আমি রিপ্লেস হয়ে যাবে হচ্ছে x1 টা, কারণ এই দুটো হচ্ছে সেম সাইন, x1 আর x0। তার মানে x1 টাকে আমি এখন কি করব? x0 দিয়ে রিপ্লেস করে দিব। তাইলে আমি সবসময় এই সেম ইকুয়েশনটাই হচ্ছে বারবার ইউজ করতে পারবো। আমাদের এখানে যে ইয়ার ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে বারবার এই যে এই ইকুয়েশনটা আমি বারবার ইউজ করতে পারবো। তাহলে আমি প্রতিবারে এই ইকুয়েশনে দেখো x1 আর x2 টার্ম আছে, বের করি x0। তাহলে আমি পরবর্তী ইটারেশনে যদি আমি x1 টাকে x0 দিয়ে রিপ্লেস করি, তাহলে আমার সলিউশনটা এখন কি হবে? x0 আর x2 এর মধ্যে আছে কিনা আমি চেক করতে পারবো। জি স্যার। তাহলে x1 টা x0 দিয়ে রিপ্লেস করেছি, করে আবার হচ্ছে বের করলাম, এখন এটার মান পেলাম হচ্ছে 1.909। তাহলে এখন আবার হচ্ছে fx0 fx1 বের করলাম, এটাও এখন দেখলাম কি আছে? পজিটিভ সাইন। পজিটিভ তার মানে এইবারও চেঞ্জ হবে কে? x1 x1 চেঞ্জ হবে। তাহলে x0 হচ্ছে 1.909 আর x2 হচ্ছে 3। তো এটা দিয়ে আমি আবার বের করলাম, পেলাম হচ্ছে 1.986। তো এভাবে হচ্ছে আমি যেতে থাকবো আমার ডিজার্ট লেভেল। এখন হচ্ছে ডিজার্ট অ্যাকুরেসি লেভেল আমি কিভাবে বলতেছি যে আমি কখন থামবো? তাহলে প্রথমবার দেখো আমি x0 পেলাম 1.6667, পরের বার আমি x0 পেলাম হচ্ছে 1.909। তাহলে এটা থেকে এটার ডিফারেন্সটা হচ্ছে কি, আমার যদি দশমিকের পরে 2 ঘরে অ্যাকুরেট রাখতে বলি, তোমাদের শিখিয়েছি কত লাগবে আমার? স্যার 0.005 থেকে হ্যাঁ, ছোট। তাহলে এটা থেকে এটার ডিফারেন্সটা এর থেকে ছোট হয়ে গেছে কিনা আমি চেক করব। তো এটা তো ডেফিনেটলি ছোট হয়নি, তাই না? না কিন্তু স্যার। হ্যাঁ 1.909, আর পরের বার পেলাম হচ্ছে 1.986। এখনো ছোট হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে কি আস্তে আস্তে কাছাকাছি আসতেছি, তাই না? মানে আমার দশমিকের পরে 1 ঘর পর্যন্ত কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেছে। তো আমি যতই যাব এটা এইভাবে আসবে 0.999 এরকম মিলতে থাকবে। তো আসলে যদি এটার অ্যানালিটিক্যাল সলিউশন করতাম তাহলে হচ্ছে রুটটা পেতাম হচ্ছে x = 2 তে। তো এখান থেকে এক সময় ইচ্ছা করলে তুমি 2 ও চলে আসতে পারো, মানে তুমি যে রাউন্ডিং যদি করো তাহলে কিন্তু হচ্ছে কি আমার এটা যেহেতু 9, এটা আমার 2 হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জাস্ট তার ক্যালকুলেশনের পার্থক্য। তো হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে এই ক্যালকুলেশন করতে হবে, আর কম্পিউটারে করলে বাইসেকশন যেভাবে করেছে অলমোস্ট সেম পদ্ধতি, শুধু হচ্ছে কি এই তোমার নতুন ভ্যালুটা বের করার ফর্মুলাটা হচ্ছে ডিফারেন্ট। এবং আমরা যদি দেখি পরবর্তী মেথড গুলোতেও মানে মূল পার্থক্য তো এই জায়গাটায় আর কি,
যে ইনিশিয়ালি আমি একটা বা দুইটা যেটাই গ্যাস করি না কেন সেখান থেকে নতুন যেই ভ্যালুটা পাবো তার মানটা বের করার এক এক পদ্ধতিতে হচ্ছে এক এক রকম। তো ওই ইকুয়েশনটা চেঞ্জ করে দিলে মোটামুটি বাকি প্রক্রিয়াগুলো সব কি একই রকম। তবে কিছু জায়গায় হচ্ছে ওই যে আমার আপডেটেড কিভাবে করব সেটার প্রক্রিয়াটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, কারণ যখন একটা গ্যাস আছে তখন যেই পদ্ধতিতে আপডেট করব, যখন দুইটা গ্যাস আছে তখন সেইখানে আপডেট করার পদ্ধতি হয়তো একটু ডিফার করতে পারে। তাইলে এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে না, আমরা আমরা ব্র্যাকেট মেথড থেকে দুইটা মেথড পড়লাম, একটা হচ্ছে বাইসেকশন মেথড আর একটা হচ্ছে ফলস পজিশন মেথড। তো এখন আমরা যে পদ্ধতিগুলো দেখব সেগুলো হচ্ছে নন ব্র্যাকেটিং মেথড। নন ব্র্যাকেটিং মেথড মানে হচ্ছে আমরা এখানে আইদার একটা গ্যাস করব, তো একটা গ্যাস করলে তো ব্র্যাকেট তো প্রশ্নই আসে না যে কার সাথে কার ব্র্যাকেট হবে, যে আমি র্যান্ডমলি সলিউশনটা কত হতে পারে একটা গ্যাস করলাম, সেই গ্যাস থেকে ধীরে ধীরে সলিউশনের দিকে যাব, এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি এখানে দেখব যে এই আমরা গ্যাস করব দুইটা পয়েন্ট, কিন্তু এটা নেসেসারি না যে সলিউশনটা ওই দুইটা গ্যাসের মাঝখানেই থাকতে হবে। এই জন্য এই মেথডগুলোকে আমরা বলছি নন ব্র্যাকেটিং মেথড বা ওপেন এন্ড মেথড। তো শুরুতে আমরা ফিক্সড পয়েন্ট মেথডটা দেখি। তো প্র্যাকটিক্যালি এই মেথডটা খুব ইউজ হয় না, কিন্তু এটা হচ্ছে আমার একটা ইনিশিয়াল ধারণা দিবে যে কিভাবে কাজ করে, এই জন্য হচ্ছে এটা একটু পড়ানো হয় আর কি। তো এখানে তোমরা এই ধরনের মেথড হয়তো সি বা সি প্লাস প্লাস এর বইতে দেখতে পারো আর কি। তোমরা সি এর বই কাটটা পড়েছিল মনে আছে? সি তোমাদের কে পড়িয়েছিলেন? স্যার ইমতিয়াজ স্যার। কোন বইটা পড়েছিল মনে আছে না? হার্ভার্ড হারবার শিল্ড না? হারবার শিল্ড আছে কিনা জানি না। যারা শমস আউটলাইন সিরিজের বইটা পড়েছো, গটফ্রিডের বইটা পড়েছো, ওখানে হচ্ছে মানে এরকম সলিউশন অর্থাৎ হচ্ছে সি বা সি প্লাস প্লাস এ সাজেস্ট করছি। সি বা সি প্লাস প্লাস এর বইতে মানে লুপ শেখার জন্য হচ্ছে এই ফিক্সড পয়েন্ট মেথডটা অনেক বইতে হচ্ছে ডিসকাস করে আর কি। একদম ফার্স্ট সেমিস্টার যখন তোমরা লুপ পড়েছো যে এই লুপের ইটারেশন দিয়ে কিভাবে সলভ করা যায়, এটা অনেক সময় দেখানো হয় আর কি। যাই হোক, এটা না হলে কোনো সমস্যা নেই। তো এখানে মূল যেটা হচ্ছে যে সেটা হলো আমার যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে আমি এমন ভাবে কনভার্ট করব যেন এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি, x = gx, অর্থাৎ এই ফাংশনটা হচ্ছে x এর একটা ফাংশন। তাহলে এখানে আমি x এর একটা ইনিশিয়াল গ্যাস ধরবো, ধরে আমি gx কে সলভ করব, তাহলে x এর নতুন আরেকটা ভ্যালু পেলাম, ওই ভ্যালুটা আবার এখানে পুট করব। এভাবে চলতেই থাকবে, যখন হচ্ছে সাকসেসিভ দুইটা ইটারেশনের মান এই যে আমার এরর লেভেল থেকে ছোট হয়ে যাবে তখন হচ্ছে আমি থেমে যাব। তো এই জন্য এটার নাম হচ্ছে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অর মেথড অফ ডাইরেক্ট সাবস্টিটিউশন, এরকম অনেক নাম আছে এটা। তো আমরা একটা एग्जांपल দেখি যে fx = x³ + x² - 1 = 0। তো এটাকে আমরা কি করছি, এই ফরম্যাটে নিয়ে আসছি। কিভাবে আনলাম বলো দেখি? এটা অনেক ভাবে করা সম্ভব। এটা কিভাবে আনা হয়েছে বলো দেখি? এটা হচ্ছে আমরা এভাবে লিখলাম x³ মানে এটা কিন্তু তোমার অনেকটা ইচ্ছা আছে, যদিও তার মধ্যে লিমিটেশন আছে। x³ + x² = হচ্ছে 1, এটা লেখা যাবে? জি স্যার লেখা যাবে। এখান থেকে x² কমন নিতে পারো, x²। জি তাহলে x + 1 পেলাম, তাই না? ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে জি আমি স্যার। যদি এই পাশে x² লিখি তাহলে হচ্ছে কি 1/x + 1। আমি যদি এখন দুই পাশে স্কয়ার রুট নিই তাহলে x = হচ্ছে কি 1/√x + 1। বুঝে গেছে? জি স্যার। এখন হচ্ছে আমি x এর যে কোনো একটা ভ্যালু কি করলাম, গেস করলাম যে x এর মান 1 হতে পারে। তাহলে এই কোশ্চেনে আমি 1 বসাই দিলাম। তাহলে এই পাশে আমি যদি 1 বসাই দিই
তাহলে সেখান থেকে x এর নতুন ভ্যালুটা পাবে, অর্থাৎ হচ্ছে এই ভ্যালুটা আসবে হচ্ছে কত 0.7071। আমি আরো হয়তো বেশি ছিল, আমি 4 ঘর পর্যন্ত নিয়েছি। তাহলে এই মানটা আবার এই পাশে বসাই দিলাম। সেখান থেকে x এর 1 গেস করছি কিসের ভিত্তিতে? এটা র্যান্ডমলি। তো তুমি যদি কিছু না পারো অনেক সময় হচ্ছে 0 কে চুজ করা হয় আর কি। আর যদি তুমি মোটামুটি ধারণা করতে পারো যে এটা এরকম হতে পারে, তাহলে তুমি কোনো একটা ভ্যালু কাছাকাছি, মানে তুমি যত সলিউশনের কাছাকাছি গেস করতে পারবে, মানে তো তোমার হচ্ছে কি দ্রুত কনভার্জ হবে। তো এখন হচ্ছে এই মানটা যখন আবার এখানে আমি বসিয়ে দিলাম, তখন x এর নতুন মান পেলাম হচ্ছে এটা। এটা যখন আবার বসিয়ে দিলাম x এর নতুন ভ্যালু পেলাম এটা। এটা যখন আবার বসিয়ে দিলাম x এর নতুন ভ্যালু। দেখো ধীরে ধীরে কি হচ্ছে, কনভার্স হচ্ছে না? প্রথমে হচ্ছে 1 ঘর পর্যন্ত সেম ছিল, এখানে এসে 2 ঘর পর্যন্ত সেম হয়ে গেল, 0.75, এখানেও 0.75। তাহলে আমার টার্গেট যদি দশমিক পর 2 ঘর থাকে, তাহলে এই ডিফারেন্সটা যদি 0.005 এর থেকে যদি ছোট হয়ে যায়, অর্থাৎ হচ্ছে এটার ডিফারেন্সটা আমি চেক করব, এটার ডিফারেন্সটা চেক করব, এটার ডিফারেন্সটা চেক করব। যখন এই মানটা আমার অ্যাকুরেসি লেভেল থেকে কম হয়ে যাচ্ছে, তখন বুঝবো যে আমার আর করার দরকার নেই। তো ওই বালাগুরু স্বামীর বইতে এটা তো এখানে আচ্ছা আমি একটা এক্সাম্পল নিই। তো এই মেথডটাতে এই যে x = gx আমরা যেটা বের করলাম, তো এটা ধরার উপরে অনেক কিছু নির্ভর করে। যেমন ধরো এখানে একটা ইকুয়েশন দিল x² - 5 = 0। তো এখন হচ্ছে x = gx ফর্ম অনেক ভাবে করতে পারি। যেমন ধরো আমি এখান থেকে ডাইরেক্টলি এরকম লিখতে পারি না, x এই যে 5টাকে এই পাশে নিয়ে এটাকে x দুই পাশে x দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x = 5/x লেখা যাবে? জি স্যার। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, x এর মান ধরো ইনিশিয়াল ভ্যালু আমি 1 নিলাম, তাহলে আমি মানগুলো কেমন পাচ্ছি দেখো, x এর মান 1 বসাই দিলে 5 পেলাম, 5 থেকে পরের বার আবার কি পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। 1 পেলাম। তাহলে বুঝতেছো এর পরের বার আবার কত পাবো, তাহলে আবার সারাদিন চলতে হবে। 5, তারপর 1। তার মানে এটা ইনফাইনিট ইয়াতে চলে গেছে, তার মানে এখানে কনভার্জ হচ্ছে না। আবার দেখো এই সেম ইকুয়েশনটাই আমি একটু ডিফারেন্ট ওয়েতে নিলাম, x = x² + x - 5, অর্থাৎ হচ্ছে দুই পাশে x দিয়ে আমি হচ্ছে যে বানালাম। তো এখানে যদি x এর মান 0 ধরি, তাহলে দেখো ধীরে ধীরে মানটা কি হচ্ছে, x এর মান ইনিশিয়ালি এখানে 0 ধরেছিলাম, তাহলে পরে হচ্ছে -5, এরপরে 15, তারপর 235, তারপর হচ্ছে 5545। তার মানে এটা হচ্ছে কি কনভার্স না হয়ে কি হয়ে যাচ্ছে, ডাইভার্স স্যার। ডাইভার্স হয়ে যাচ্ছে। এটা কোনোদিনই আর পাওয়া যাবে না। আর এখানে দেখো একটু অন্যভাবে সলিউশনটা করেছে, মানে x = x + 5/x / 2 এই ফরম্যাটে নিয়ে এসেছে। তো এখানে x এর মান যদি 1 ধরা হয়, তাহলে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, সলিউশনটা কনভার্স হচ্ছে। কনভার্স। তার মানে কি একটা সেম ইকুয়েশন থেকে আমি যে gx টা অনেকভাবে নিতে পারি, তো সে অনেকভাবে নিলে সবগুলো সলিউশন আমার কি নাও হতে পারে, কনভার্স নাও হতে পারে। তো সেটার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আছে যে কখন কনভার্স হবে। যদি আমার এটার মান ফার্স্ট ডেরিভেটিভের মান যদি লেস দেন 1 হয়, অর্থাৎ স্লোপের মান যদি লেস দেন 1 হয়, তাহলে হচ্ছে মানে তোমরা তো জানো dy/dx মানে হচ্ছে কি স্লোপ। তাহলে আমার যদি gx এর স্লোপের মান যদি কি হয় লেস দেন 1 হয়, তাহলে হচ্ছে কনভার্স হবে। আর না হলে কনভার্স হবে এটার কোনো গ্যারান্টি নেই। এটা একটা নেসেসারি কন্ডিশন, যে এটা যদি এটা যেহেতু নেসেসারি কন্ডিশন, মানে gx এর মান যদি লেস দেন 1 হয়, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি কনভার্স পাবো, নাইলে পাবো না।
তো আগেই বললাম যে প্র্যাকটিক্যালি এই মেথডটা ইউজ করা হয় না, কিন্তু এই মেথডটা থেকে আমরা বুঝতে পারি যে ইটারেটিভ অ্যাপ্রোচ কিভাবে কাজ করে। আমরা অন্য যে সকল নন ব্র্যাকেটিং মেথড আছে সেটার আইডিয়াটা এখান থেকে পাওয়া যাবে। এই কারণে হচ্ছে এটা পড়ানো হয় আর কি, কিন্তু মানে রিয়েল লাইফে সাধারণত এই মেথড দিয়ে কখনোই প্রবলেম সলভ করা হয় না। তো আজকে আমরা আর বেশি পড়বো না, একটা মেথড করব, আর নেক্সট ক্লাসে আশা করি আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে নেক্সট যে মেথডটা করব সেটা হচ্ছে নিউটন রেফসন মেথড। তো এটাও একটা ওপেন এন্ড মেথড বা নন ব্র্যাকেটিং মেথড। তো এখানে এটার দুটো সলিউশন আছে, একই জিনিস। একটা হচ্ছে আমরা টেইলর সিরিজ থেকে বের করেছি, আর নিচেরটা হচ্ছে এটাকে জিওমেট্রিক্যালিও এটাকে বের করা যায়। এটা ট্যানজেন্টের ইকুয়েশন থেকে এটা হচ্ছে বের করা যায়। তো আমরা এটা একটু রিলেটিভলি সহজ, আমরা এটা থেকে দেখি আর তোমরা এটা একটু দেখে নিতে পারো। আমরা আগে এটা আসি। তো তোমরা ম্যাথমেটিক্সের টেইলর সিরিজ পড়েছো না? কারো মনে আছে সিরিজটা? তো টেইলর সিরিজটা মানে খুবই কাজে লাগে, মানে আমাদের এই কোর্সে বিভিন্ন জায়গায় এই টেইলর সিরিজটা বারবার পাবে। তো যেটা বলা হলো কি, let x0 be an approximate solution of the root fx, অথবা যে কোনো একটা ফাংশন আছে সেই ফাংশনের একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরলাম হচ্ছে x0। তো পরবর্তী ইটারেশন আমরা ধরে নিলাম যে x1 যেটা x1 মানে হচ্ছে x0 প্লাস h, অর্থাৎ হচ্ছে x0 এর সাথে কোনো একটা টার্ম h যোগ করলে আমরা হচ্ছে আরো বেটার সলিউশন পাই। তার মানে সলিউশনটা x0 থেকে x1 এ হলে আরেকটু বেটার সলিউশন পাওয়া যায়। তো এখন একটা ফাংশন আমি যদি টেইলর সিরিজে এক্সপ্যান্ড করি f x0 প্লাস h, মানে তোমরা যদি জানো তাহলে এই ফাংশনটার মান হয়েছে এরকম fx0 প্লাস h f প্রাইম মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ x0 প্লাস h স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম x0। তো এটা এইভাবে ইনফাইনিটলি পর্যন্ত চলতে থাকে, মানে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ, তারপরটা থার্ড ডেরিভেটিভ, পরেরটা কি হবে বলো দেখি? টার্মটা h কিউব ডিভাইড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে f ট্রিপল প্রাইম, তাই না? মানে থার্ড ডেরিভেটিভ x0, এইভাবে চলতেই থাকবে। তো তোমরা ম্যাথ বা ফিজিক্সে এরকম দেখেছো যে আমরা অনেক সময় ক্যালকুলেশন সহজ করার জন্য হায়ার অর্ডার টার্মগুলোকে বাদ দিয়ে দিই। তো এখানে নেগলেক্টিং দ্য সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ হচ্ছে এখান থেকে বাকি সব টার্ম আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? fx0 প্লাস h f প্রাইম x0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে h এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, h এর মানটা কি পাচ্ছি? মাইনাস fx0 ডিভাইড বাই fx0। জাস্ট এটাকে আমরা সাইড চেঞ্জ করে আমরা এখান থেকে কি বের করতে পারছি? h এর ভ্যালু পাওয়া যাচ্ছে। তো আমরা বলেছিলাম যে এই আমাদের x0টা হচ্ছে ইনিশিয়ালি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা x1 কে বের করব। তাহলে x1টা হচ্ছে আমার আরো বেটার অ্যাপ্রক্সিমেশন ফর রুট। তো সেটার মান কি? x0 প্লাস h। তাহলে x0 তো আমার আগে থেকেই আছে জানা, তার সাথে আমি h টা যোগ করলাম, তাহলে হচ্ছে কি x1 এর মানটা বসে দিলাম। তাহলে h এর এই ভ্যালুটা আমরা এখানে হচ্ছে দিয়েছি। তো যদিও প্লাস, কিন্তু এখানে যেহেতু ইকুয়েশনে মাইনাস আসছে এই কারণে হচ্ছে কি এটা মাইনাস হয়ে গেছে। তাহলে x0 থেকে x1 পেলাম। তাহলে এই x1 আবার এখানে যদি বসাই দিই তাহলে কি পাবো? x2 পাবো। এই x2 যদি আবার এখানে বসাই দেই তাহলে x3 পাবো। এইভাবে আমরা xn প্লাস 1 তম ভ্যালুটা হবে কি xn মাইনাস fxn ডিভাইড বাই f প্রাইম xn। তো এটাকেই বলা হচ্ছে নিউটনস রেফসন মেথড বা নিউটন রেফসন ফর্মুলা। আর এটা আমরা কখন থামবো বলো দেখি? যখন সাকসেসিভ দুটো x এর মান আমাদের কি হয়, এরর রেঞ্জ থেকে ছোট হয়ে যায়, তখন হচ্ছে আমরা থেমে যাব। তো নিচে এটার জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন আছে, একইভাবে মানে সেম ফর্মুলাটাই আসবে। মানে আমরা যদি ট্যানজেন্টের ইকুয়েশন এখানে বসিয়ে দিই, সেই ট্যানজেন্টের ইকুয়েশন থেকে আমরা ফাইনালি একই সলিউশনটাই পাবো। তো
তো এটা তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম কি করতে হবে। তো এটা আসলে একই রকম, আমাদের এখানে ইনিশিয়াল গ্যাস হচ্ছে একটা, আর স্টপিং ক্রাইটেরিয়ন হচ্ছে ঠিক করতে হবে। সেখান থেকে আমরা fx0 এবং f'(x0) বের করতে হবে। এটা হচ্ছে এটার একটা জিনিস যে এখানে আমাকে কি বের করতে হচ্ছে, ডেরিভেটিভের মান বের করতে হচ্ছে। বের করে সেখান থেকে হচ্ছে কি ওই x0 বিন্দুতে ফাংশনের মান কত সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো এরপরে হচ্ছে আমরা প্রতিবার হচ্ছে এই x1টা বের করব এবং x1টা আগের x0 এর সাথে হচ্ছে আমরা বারবার হচ্ছে চেক করতে থাকবো। এইভাবে আমাদের চলতেই থাকবে। তো একটা প্রবলেম নিয়ে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে x²। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে x² - 3x + 2। তাহলে এটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভ কত হবে বলো দেখি। x⁴n এর ফর্মুলা কি কে বলতে পারো? nx and x⁴n n into n minus n into x to n nx minus 1. and nx to the power n minus 1. হ্যাঁ, n x⁴n - 1, তাই না? তাহলে x⁴2 টা কি হয়ে যাচ্ছে? 2x 2x হয়ে যাচ্ছে। আর 3x টা কি হচ্ছে? বেসিক্যালি -3x হচ্ছে, minus 3 হবে -3 হবে। আর 2 টা কি হয়ে যাবে? 0. 0 হয়ে যাবে। অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম হচ্ছে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে fx টা দেওয়া থাকবে তার হচ্ছে কি ফার্স্ট ডেরিভেটিভের মান বের করা। এরপরে বাকিটা তো সহজ। আমার ধরো আমি ইনিশিয়াল গ্যাস ধরলাম 0। আগেই বললাম যে এই গ্যাসটা তুমি যে কোনো গ্যাস ধরতে পারো। আর পলিনোমিয়াল ফাংশন হলে তোমার একটা সুবিধা আছে, ওই যে সার্চ ব্র্যাকেট থেকে তুমি যে কোনো একটা মান নিতে পারো, যে ওই ব্র্যাকেটের যে কোনো একটা বাউন্ডারি ভ্যালু নিলেই হচ্ছে। তাহলে এই 0টা আমি যদি এখানে বসাই দিই তাহলে হচ্ছে এই মানটা পাচ্ছি। এই মানটা যদি আবার এখানে বসাই দিই তাহলে হচ্ছে এই মানটা পাচ্ছি। তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা হচ্ছে কি এক সময় সলিউশনের দিকে চলে যাব। তো আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো মেথড পড়েছি, তো আমরা ওই এরর অ্যানালাইসিসের ওই জিনিসগুলো তো আগে বললাম যে আমাদের এই কোর্সে আমরা খুব বেশি এরর অ্যানালাইসিসে যাই না। তো আমরা যদি এরর অ্যানালাইসিসটা একটু ডিটেইলসে যেতাম তাহলে দেখতাম যে এই মেথডের কনভার্জেন্সটা হচ্ছে কোয়াড্রেটিক কনভার্জেন্স। তো কোয়াড্রেটিক কনভার্জেন্স মানে হচ্ছে আগেরগুলো যদি লিনিয়ারলি বলি, এটা হচ্ছে কোয়াড্রেটিক্যালি কনভার্জ হয়। অর্থ হচ্ছে মানে যে ইকুয়েশনটা পাওয়া যায় সেই ইকুয়েশন হচ্ছে একটা স্কয়ার টার্ম আছে, আর ওগুলোতে হচ্ছে আমাদের হচ্ছে লিনিয়ার, অর্থ হচ্ছে এক ঘাতের ইকুয়েশন, এটা দুই ঘাতের ইকুয়েশন। এর ফলে এটা অনেক বেশি তাড়াতাড়ি হচ্ছে কি এই মেথডটা হচ্ছে কনভার্জ হয়। তো এটা হচ্ছে এটার গুড সাইড। নিউটন-রেফসন মেথড হচ্ছে বাকি আমরা এই পর্যন্ত যতগুলো মেথড করেছি সেগুলো সবগুলো থেকে হচ্ছে অনেক ফাস্টার হচ্ছে কনভার্জ হয়, এবং এটার কনভার্জেন্সটাকে বলা হয় কোয়াড্রেটিক কনভার্জেন্স। এই যে কোয়াড্রেটিক কনভার্জেন্স। আর এটার কিছু লিমিটেশন আছে। প্রথম লিমিটেশন হচ্ছে যে আমরা ওই যে ডেরিভেটিভের মান বের করতে হয়। আর এখানে হচ্ছে যে ইকুয়েশনে একটু খেয়াল করে দেখো, আমি এই ডেরিভেটিভের মান দিয়ে হচ্ছে কি ভাগ করছি। তো যদি এমন হয় যে এর মান যদি 0 বা 0 খুব ক্লোজ একটা ভ্যালু হয়ে যায় তাহলে কি এখান থেকে সলিউশন আমরা পাবো না, কারণ ডিভিশন বাই 0 এরর হয়ে যাবে। বা এটা যদি খুব ক্লোজ টু 0 হয় তাহলে হচ্ছে মানটা আমরা পাবো না। আর আরেকটা হচ্ছে যে আমরা যদি ইনিশিয়াল গ্যাসটা অনেক দূরে করি তখন অনেক 0 হলে তখন কি করতে হবে? বেসিক্যালি তখন কন্ডিশনটা ইল কন্ডিশন প্রবলেম হয়ে যাচ্ছে, মানে তুমি তখন সলভ করতে পারবে না। 0 বা ক্লোজ টু 0 যদি হয় তাহলে তোমার এটা থেকে সলিউশন আসবে না। মানে তোমাকে এটা খেয়াল করতে হবে যে মানে যেন তোমার মানটা মানে ডেরিভেটিভের মান যেন তোমার 0 না হয়ে যায়। আচ্ছা, আর যদি আমি অরিজিনাল সলিউশন থেকে অনেক দূরে কোনো একটা করি তাইলে এটা যেহেতু ধরো পলিনোমিয়াল ইকুয়েশন বা যে কোনো ইকুয়েশন, আমার তো অনেকগুলো সলিউশন থাকতে পারে। তাহলে আমার টার্গেট যেই সলিউশনটা সেটা না হয়ে আরেকটা জায়গায় সলিউশন পাওয়া যাবে। ধরো আমার সলিউশন আছে 3টা, ধরো এটা x³ একটা ইকুয়েশন। তাহলে আমার টার্গেট ছিল এই ফার্স্ট ভ্যালুটা বের করা, কিন্তু দেখা যাবে যে এটা না পেয়ে আমি অন্য আরেকটা ভ্যালু পেয়ে যেতে পারি। তো পরবর্তীতে আমরা একটা মেথড পড়বো, সেখানে হচ্ছে
অল সলিউশন আমরা বের করতে চাই, তো তখন তোর সমস্যা নাই। অল সলিউশন হলে তো সবগুলো আমরা বের করে ফেলতে পারছি। আর অনেক সময় এটা হবে যে আমি ধরো হচ্ছে স্টার্টিং একটা সলিউশনটা আমি পেতে চাই, সেটা না পেয়ে অন্য একটা সলিউশন পেয়ে গেলাম, সলিউশন পাচ্ছি কিন্তু সেটা ডিফারেন্ট সলিউশনও পেয়ে যেতে পারি। আর আরেকটা হলো ওই যে ইয়াতে আমরা যেরকম দেখেছিলাম, এখানে হচ্ছে যে এই কি বলে ফিক্স পয়েন্ট মেথডে আমরা দেখেছিলাম যে কখনো কখনো কি হইতে পারে, সাইক্লিক অর্ডার ঘুরতে মানে রিপিটেডলি ঘুরতে হইতে পারে আর কি। যেমন ধরো ওখানে আমরা দেখলাম প্রথমবার 1 আসে, 1 থেকে 5 আসে, 5 থেকে আবার 1 আসে, 1 থেকে আবার 5 আসে, এরকম নিউটন রাসেল মেথডও হ্যাঁ একটা ইনফাইনিট লুপের একটা রিপিটেড লুপের মধ্যে আমরা পড়ে যেতে পারি আর কি। তো ওইটা কখন হবে সেটা জিওমেট্রিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে। যদি this occurs when the tangent to the curve fx at x equal to xy curves the axis again equal to x equal to xy, মানে এটার একটা জিওমেট্রিক্যাল ব্যাখ্যা আছে, আমি আর ওগুলাতে অত ডিটেইলসে যেতে যাচ্ছি না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে এই ধরনের কিছু প্রবলেম আছে। একটা হচ্ছে ডেরিভেটিভ বের করতে হয়, এবং ডেরিভেটিভের মান যদি ক্লোজ টু 0 হয় তাহলে এখান থেকে বেসিক্যালি এটা সলিউশন হবে না, এটা বেসিক্যালি এক ধরনের ইল কন্ডিশন প্রবলেম হয়ে যাবে। আর হচ্ছে ইনিশিয়াল গ্যাসটা যদি আমরা যে সলিউশনটা বের করতেছি তার থেকে যদি টু ফার হয়, অনেক দূরে হয়, তাহলে হচ্ছে কি মানে অন্য সলিউশনে কনভার্ট হতে পারে। সলিউশন অবশ্যই এটার একটা সলিউশন, কিন্তু আমাদের টার্গেট সলিউশন যেটা ছিল সেটা না হয় অন্য আরেকটা সলিউশনে আমি কনভার্ট হয়ে যেতে পারে। আর হচ্ছে যে এখানে কখনো কখনো কি হতে পারে, ইনফাইনিট লুপের মধ্যে আমরা পড়ে যেতে পারি। তো আজকে আমার মনে হয় থিওরিটিক্যালি আমরা এটুক পর্যন্তই রাখি। নেক্সট হচ্ছে সেকেন্ড মেথড পড়বো, আর হচ্ছে আমরা ওই যে ডিটারমাইনিং অল পসিবল রুটস, এটা হচ্ছে আমরা পড়বো, এই দুইটা মেথড পড়বো। আর সাথে ছোট একটা জিনিস আছে সিনথেটিক ডিভিশন, এটা বেসিক্যালি যে অল পসিবল রুটেরই ক্ষেত্রে এটা কাজে দেয় আর কি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে আগালে আরো বেটার হয় আর কি, সিনথেটিক ডিভিশন দিয়ে। তো এইটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। তো এখন বলো যে তোমাদের ল্যাব যেটা করতে দিয়েছিলাম সেদিন তো থিওরিটিক্যালি তোমরা সলভ করেছো, খুব ভালো, জিনিসটা সম্পর্কে আইডিয়া হলো। তো ল্যাব কতটুকু করতে পেরেছো? মানে আমরা 3 এবং 4 এই দুইটা বলেছিলাম যে সলভ করার জন্য, এটা কি কেউ করেছো কিনা? মানে থিওরিটিক্যালি তো 3 আর 4 করেছো, এখন হচ্ছে প্র্যাকটিক্যালি 3 আর 4 কে করেছো? মানে করতে গিয়ে কোনো সমস্যা হলে, মানে আজকে কোডটা দেখাতে বলেছিলাম আর সলভ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। কেউ করেছো কোডটা? স্যার 3 নম্বরটা হয়তো স্যার সমস্যা হবে না স্যার, 4 নম্বরটা প্রবলেম হবে না কি স্যার? 4 নম্বর ট্রাই করিনি স্যার। মানে 3 করেছো, কেউ একজন দেখাতে পারবে আমাকে? মানে আমরা তোমাদের ইনিশিয়ালি বলেছিলাম যে এই দুইটা অবশ্যই ট্রাই করার জন্য, তাহলে আজকে আমাদেরকে বললে, কারণ এই 4 এর উপরে বলেছি বাকি সবগুলো, আর 3 এর সাথে 9 এর একটা রিলেশন আছে আর কি। মানে 3 পারলে 9 পারবে আর কি, মানে জাস্ট ইকুয়েশন সলভ করতে জানলেই হচ্ছে কি, মানে দুই জায়গায় দুই রকম ইকুয়েশন বা লেখার পদ্ধতি আলাদা, কিন্তু কোডিং স্টাইল একই। মানে 4টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে 4 করেছো কিনা। মানে একজন আছো যে 4 করেছো, একটু হাত তুলো তো দেখি। একজনও নাই? একজন আছো না? হাবিবুল্লাহ মোহাম্মদ আসিফ, তুমি কি কোডটা শেয়ার করতে পারবে, দেখাতে পারবে স্যার আমাকে? আমি তো মোবাইল থেকে জয়েন করি স্যার, ল্যাপটপ আছে স্যার। ওখান থেকে দেখাতে পারবে না, বা ছবি ইয়ে করে দেখাতে পারবে না? স্যার 5 মিনিট টাইম লাগবে স্যার ল্যাপটপ ওপেন করতে। আচ্ছা করো। এই ফাঁকে তাহলে আমরা 3 নিয়ে আলোচনা করি। 3 কে করেছো? 3 কে করেছো? এটা কিন্তু সহজ, মানে 2-3 লাইনের একটা কোড। তাহলে একটা কাজ দিয়ে, মানে এখনই সবাই 10 মিনিটের মধ্যে 3টা সলভ করার চেষ্টা করো। এটা আজকের স্পোর্ট টেস্ট। 4 তোমাদের যে করেছে সেটা দেখবো, প্লাস হচ্ছে ওটাতে যদি কোনো কারেকশন থাকে আমি আলাপ করব। আর 3টা হচ্ছে মানে না পারার মতো কিছু না, মানে তোমরা
এটা মানে বেসিক্যালি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের প্রবলেম। স্যার স্যার তিনে কি স্যার ইনপুটটা স্যার সমীকরণটাই থাকবে না পুরো? হ্যাঁ, এই যে এটা কোফিসিয়েন্ট গুলো আমার নিব আর কি। জি স্যার। মানে এখানে হচ্ছে আমি প্রথমে একটা n নিতে হবে। n হচ্ছে কি সর্বোচ্চ ঘাত, যেমন ধরো এই ইকুয়েশনের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তারপরে হচ্ছে আমি n+1 সংখ্যক হচ্ছে কোফিসিয়েন্টের মান নিব। তো তুমি ধরে জি স্যার, এটা পারা যাবে স্যার। হ্যাঁ, যে কোনো সাইড থেকে নিতে পারো। অর্থ হচ্ছে প্রথম কোফিসিয়েন্টটাকে তুমি কি a3 ধরতেছো না a0 ধরতেছো, যে কোনো একটা ধরে নিলেই হচ্ছে। তাইলে একটা অ্যারের ভিতরে তুমি ডাটাগুলো নিলে, এরপর তো হচ্ছে ওই যে হর্নার্স রুল অনুসারে তুমি ধীরে ধীরে সলভ করে গেলে। তো এটা সবাই এখনই করো, মানে আমার মনে হয় এটা খুব দরকার, মানে একটু ইয়া না করলে আগাচ্ছে না। তাহলে এটা 10 মিনিট তোমাদের সময় দিলাম, দেখি 10 মিনিটের মধ্যে কে কে সলভ করতে পারো। আর যে 4 করেছো সে আমাকে এরপরে 10 মিনিট পরে তাহলে দেখো, তুমি এর মাঝখানে বের করো আর কি। তুমি 3 না করলেও চলবে, তুমি আমাকে 4টাকে 10 মিনিটের মাথায় দেখাও আর কি।